আগামীকালের মধ্যেই জামায়াতের রাজনীতি নিষিদ্ধ হবে জানালেন আইনমন্ত্রী। আইনগত দিক বিবেচনায় সচিবালয়ে বৈঠকে ৬ মন্ত্রী। কোটা আন্দোলন থেকে মনোযোগ সরাতেই চক্রান্ত, দাবি বিএনপির। এই দলটাকে যদি আপনার নিষিদ্ধ করা হয় তাহলে আইন শৃঙ্খলা এবং দেশের রাজনীতিরও অনেক উন্নতি হবে। কোনো দলকে যখন নিষিদ্ধ করা হয় তখন সেটা নির্বাহী আদেশই হয়। তাদের লক্ষ্য একটা, সমস্ত দলকে নিষিদ্ধ করে দিয়ে তার এক দলীয় শাসন ব্যবস্থা পাকিস্তানের মতো একটা প্রতিষ্ঠা করে। ছদ্মবেশে নতুন নামে যেন ফিরে না আসে, সতর্ক থাকার পরামর্শ। রাজনৈতিকভাবে মোকাবেলা করার তো একটা দিক আছে, আদর্শিকভাবে মোকাবেলা করার জন্য প্রস্তুত হতে হবে। পার্লামেন্টে আলোচনা করে একটি বিশেষ আইনের মাধ্যমে জামাত শিবির এবং তার মতাদর্শের লোকদের এবং তার মতাদর্শের যে আর্থিক সংগঠনগুলো আছে সেগুলোকে বাতিল করা হোক। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শিক্ষার্থীদের আন্দোলনে এত সহিংসতা ও মৃত্যু খুবই দুঃখজনক মন্তব্য হাইকোর্টের। শুনানিতে দুপক্ষের আইনজীবীর হট্টগোল। কোন আইনে ৬ সমন্বয়ক জীবিতে, প্রশ্ন আদালতের। সহিংসতায় নিহতদের স্মরণে দেশ জুড়ে একদিনের শোক, আহতদের সুস্থতা কামনায় প্রার্থনা। সামাজিক মাধ্যমে লাল ছবি ধারণ কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। অবৈধ পথে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের উস্কে দিচ্ছে একটি মহল। অপপ্রচার থেকে দূরে থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের। ইন্টারনেট চালু হওয়ায় প্রবাসী আয় বাড়ার আশা। এবং ভারতের কেরালায় প্রবল বৃষ্টিতে ৩ দফায় ভূমিধস, ৯৩ জনের মৃত্যু। এখনও নিখোঁজ অনেকে, উদ্ধারে চলছে অভিযান। হতাহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা। জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের আইনি প্রক্রিয়া নিয়ে সচিবালয়ে ৬ মন্ত্রীর বৈঠকের পর ব্রিফিং চলছে। সরাসরি যাচ্ছি সেখানে। যেখানে তাদেরকে নেওয়া হয়েছে বা জিজ্ঞাসাবাদ করার জন্য যদি নেওয়া হয়ে থাকে সেখানে তারা সঠিক তথ্য দেবেন। আর শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রশ্নে আমরা বারবারই বলছি জননিরাপত্তা সর্বাগ্রে এবং জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা সকল আলোচনা করে ধাপে ধাপে অবশ্যই আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চাই। এবং প্রাথমিক শিক্ষার জন্য যে আমাদের বিদ্যালয়গুলো আছে, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো, তার পরবর্তীতে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেগুলো নিরাপত্তা ঝুঁকি নিরূপণের মাধ্যমে নির্ধারণ করা হবে। এই মুহূর্তে নিরাপত্তা ঝুঁকি নিরূপণ কিন্তু আমরা প্রতিদিন করছি এবং সেগুলো বিবেচনায় নিয়েই আমরা যথাসময়ে সেটা জানিয়ে দিব। সেটা নিরাপত্তা ঝুঁকি যদি কমে তখন সেটা আপনারা জানতে পারবেন, তখন খোলা হবে। ইন্টারনেট যেহেতু সচল হয়েছে সেটাও আমরা বিবেচনা করছি এবং আমরা বিশ্ববিদ্যালয়গুলোর সাথে ইতিমধ্যে আলোচনা করছি। বেসরকারি কিছু বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে তাদের যেই আমাদের বিডিএন এর যে ইনফ্রাস্ট্রাকচার সেটা অ্যাসেস করছে, সেটা আমরা যথাসময়ে জানিয়ে দিই। এই শুনেন, এই লাস্ট প্রশ্ন, লাস্ট ওয়ান বলেন এখন। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সচিবালয়ে কথা বলছিলেন শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষামন্ত্রী। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। আগামীকালের মধ্যে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আইনি বিষয় পর্যালোচনায় সচিবালয়ে বৈঠকে বসেছেন ৬ মন্ত্রী। এদিকে জামায়াতকে নিয়ে বিএনপির ঐক্য গড়ার সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে আলাদা আয়োজনে তারা একথা জানান। বিষয়টি নিয়ে মঙ্গলবার দিনভর সরগরম সচিবালয়। করণীয় ঠিক করতে বিকেলে বৈঠক করেন সরকারের গুরুত্বপূর্ণ ৬ মন্ত্রী। বৈঠকের আগে গণমাধ্যমকে আইনমন্ত্রী জানান, বুধবারের মধ্যেই নিষিদ্ধ হচ্ছে জামায়াত শিবির। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন, এটা ঠিক যে আগামীকালকের মধ্যে একটা ব্যবস্থা নেওয়ার। কোন আইনি প্রক্রিয়ায় হবে সেটা যখন আমরা সিদ্ধান্ত নিব তখন বলবো। এই দলটাকে যদি আপনার নিষিদ্ধ করা হয় তাহলে আইন শৃঙ্খলা এবং দেশের রাজনীতিরও অনেক উন্নতি হবে। কোনো দলকে যখন নিষিদ্ধ করা হয়
তখন সেটা নির্বাহী আদেশই হয়, সেটা কোনো বিচার বিভাগীয় আদেশে হয় না। এদিকে সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের যৌথ সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, যাতে কোনো আইনি ফাঁকফোকরের সুযোগ না পায় জামায়াত শিবির, তা নিশ্চিত করতে চায় সরকার। বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে, আমরা আইনগত দিকটি ভালোভাবে দেখে নিতে চাই, যাতে কোনো ফাঁকফোকর দিয়ে স্বাধীন বাংলাদেশে এই অপশক্তি আর কোনো সুযোগ না পায়। এ সময় জামায়াতকে নিয়ে জাতীয় ঐক্য গড়ার ডাক দেয় মির্জা ফখরুলের সমালোচনাও করেন ওবায়দুল কাদের। তাদের সাথে আপনি জাতীয় ঐক্য করছেন, স্বাধীনতায় যারা বিশ্বাস করে না। যৌথ সভার শুরুতে সাম্প্রতিক কোটা আন্দোলনে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন ও দোয়া মোনাজাত করা হয়। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইস্যু ধামাচাপা দিতেই সরকার জামায়াত নিষিদ্ধের চক্রান্ত করছে। গুলশানে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সমন্বয়কদের হেফাজতে রেখে ডিবি করছেন নাটক, আর নিহতদের পরিবারকে টাকা তুলে দিয়ে সরকার মশকরা করছে। বাংলাদেশকে একটা পুরোপুরি রাজনীতি বিবর্জিত একটা দেশে পরিণত করতে চায়, ডিপলিটিসাইজ করতে চায়। তারই অংশ হিসেবে তারা আজকে সমস্ত ঘটনাগুলো ঘটাচ্ছে। আর আমি আগেও বলেছি যে তাদের লক্ষ্য একটা, তা এই দেশকে আবারও সে আগের মতো সমস্ত দলকে নিষিদ্ধ করে দিয়ে তার এক দলীয় শাসন ব্যবস্থা পাকিস্তানের মতো একটা প্রতিষ্ঠা করতে চায়। তাদের পরিবার পরিজনকে কিছুকে নিয়ে এসে তাদের সামনে আপনার সেই কুম্ভীরাস্ত্র বর্ষণ করে তাদেরকে আবার টাকা দেওয়া হলো, কিছু টাকা দিয়ে। এভাবে কি আপনার সেই পরিবারের কোনো সমস্যার সমাধান করে? আপনার গুলি করে মেরেছেন। কোটা সংস্কার আন্দোলনের সুষ্ঠু ও মানসম্মত তদন্ত নিশ্চিতে সরকারের গঠন করা বিচার বিভাগীয় তদন্ত কমিটির জন্য বিদেশি প্রযুক্তিগত সহায়তা নেওয়া হবে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে জার্মানির রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করতে গেলে একথা বলেন তিনি। সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব। জানান, বিচার বিভাগীয় তদন্ত কমিটির জন্য বিদেশি প্রযুক্তিগত সহায়তা নেওয়া হবে বলেছেন প্রধানমন্ত্রী, যাতে যথাযথ এবং উচ্চ মানসম্পন্ন তদন্ত নিশ্চিত করা যায়। তদন্তে সহায়তা করতে জাতিসংঘের আগ্রহের বিষয়টিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। ধর্মীয় উগ্রবাদীদের বিষয়ে জার্মানির কোনো সহানুভূতি নেই জানিয়ে রাষ্ট্রদূত আচিম ট্রস্টার প্রধানমন্ত্রীকে জানান, বাংলাদেশের পাশে থাকবে জার্মানি। শিক্ষার্থীদের আন্দোলনে এত সহিংসতায় লজ্জা প্রকাশ করেছেন দেশের সর্বোচ্চ আদালত। সব মৃত্যু খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। 6 সমন্বয়কে কোন আইনে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন আদালত। দুপুরের শুনানি ঘিরে এজলাসে হইচই ও হট্টগোলের ঘটনাও ঘটে। পরে পরবর্তী শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করা হয়। আন্দোলনকারীদের লক্ষ্য করে সরাসরি গুলি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি কার্যালয়ে রাখা নিয়ে মামলার শুনানিতে ব্যাপক হইচই ও হট্টগোল হয়েছে। এদিন শুনানিতে আওয়ামী লীগপন্থী বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন রিটের সমর্থনে অনেক আইনজীবীও। মঙ্গলবার শুনানিতে কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানির ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেন উচ্চ আদালত। বলেন, এতে তারা লজ্জিত, কেননা মানুষ ও রাষ্ট্রীয় সম্পদ খুবই গুরুত্বপূর্ণ। গ্রেফতার বা আটক না করে কাউকে দিনের পর দিন ডিবি হেফাজতে রাখা আইনসম্মত কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন উচ্চ আদালত। শুনানিতে রিটকারী আইনজীবীরা বলেন, আন্দোলন দমনে সরাসরি গুলি কোনোভাবেই করতে পারে না পুলিশ, দিতে হবে প্রত্যেকটি গুলির ব্যাখ্যা। ডিবি অফিসে কি হয়েছে তা জানতে 6 সমন্বয়ককে আদালতে হাজির করার নির্দেশনাও চাওয়া হয়। আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি। আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি। যারা আছেন আন্দোলনকারীরা বা বাচ্চারা যারা মাঠে নামছে তাদের জীবনটা রক্ষা করার জন্য, এবং যারা মারা গিয়েছেন তাদের মৃত্যুটা যে স্বাভাবিক মৃত্যু ছিল না সেগুলোর জন্য। তো এটিকে সামহাও আজকে আমরা যেটা দেখেছি যে অনেক আইনজীবীরা পিছন থেকে
একটা রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করেছেন। একদম পরিষ্কারভাবে বলি, এখানে আমরা কেউই কোনো রাজনীতি করার জন্য আসিনি। লাশের উপরে রাজনীতিবিদরা করেন, আইনজীবীরা করেন না। রিটের ঘোর বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ। তারা বলছেন মিডিয়া কাভারেজ এবং রাজনৈতিক উদ্দেশ্যেই রিটটি করা হয়েছে। ছাদে খেলতে গিয়ে মাথায় গুলি লেগে 6 বছরের শিশু রিয়ার মৃত্যুর বিষয়ে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল বলেন, পাশের ছাদ থেকে তৃতীয় পক্ষের কারো গুলিতে মারা গেছেন বলে তিনি মনে করেন। যে বাচ্চা ছাদে ছিল, যে ছাদে গুলি হয়েছে তার থেকে উপরের ছাদের থেকে তাকে গুলি করা হয়েছে, এই কথা আমরা কোর্টকে বলেছি। যে কোনো একটা পার্টিকুলার একটা পরিস্থিতিতে দেশকে একটা অস্থিতিশীল করার জন্য এবং যাতে এই ধরনের ভ্যান্ডালিজম চলতে পারে, এইটাই ছিল এই পারপাস। বুধবার এ বিষয়ে ফের শুনানি হবে, এরপরই আদেশ দেবেন উচ্চ আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। সঙ্গীত জগতে একের পর এক নক্ষত্রের পতন। সর্বজনের শ্রদ্ধায় শাফিন আহমেদকে বিদায়ের আগেই চলে গেলেন জুয়েল। ক্যান্সারের সঙ্গে 13 বছর লড়াই করে হারলেন মৃত্যুর কাছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে সারা দেশে শোক দিবস পালিত হচ্ছে। সচিবালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার শোক পালন করা হয়। সরকারি অফিসগুলোতে অধিকাংশ কর্মকর্তা কর্মচারী অফিস করেন বুকে কালো ব্যাজ ধারণ করে। পাশাপাশি আয়োজন করা হয় দোয়া ও মোনাজাতের, যেখানে প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তারাই নন, অংশ নেন সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী। দোয়ায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তারা। এর বাইরে আওয়ামী লীগ ও দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে পালন করা হয় শোক। কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল ছবি ধারণ কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শোকের প্রতীক কালোর পরিবর্তে ফেসবুকে প্রোফাইল পিকচার লাল ছবি ধারণ কর্মসূচি দেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সাড়া দিয়ে অনেককেই ফেসবুকে লাল রক্তবর্ণের প্রতীক ব্যবহার করতে দেখা গেছে। প্রতিবাদ স্বরূপ অনেকেই বিভিন্ন ধরনের প্রতিবাদী স্লোগান সম্বলিত ছবি ব্যবহার করছেন। কেউ আবার বিচারও দাবি করেছে লাল প্রতীকের ছবি সম্বলিত ব্যানারে। বুধ থেকে শনিবার সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে কাল থেকে দেশের সব সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, বুধবার থেকে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও স্বাভাবিক সূচিতেই চলবে। শাফিন আহমেদের মৃত্যুর শোক না কাটতেই এলো সঙ্গীতের আরেক তারকার ঝরে পড়ার খবর। 13 বছর ক্যান্সারের সঙ্গে লড়াই করে দুপুরে মৃত্যুর কাছে হার মানলেন সঙ্গীত শিল্পী ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েল। রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান তিনি। স্বজনরা জানিয়েছেন 2011 সাল থেকে ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন জুয়েল। চিকিৎসাও হয়েছে দেশ বিদেশের বিভিন্ন হাসপাতালে। সঙ্গীত শিল্পী হিসেবে তিনি সর্বাধিক পরিচিত হলেও তার আরও একটি বড় পরিচয় টেলিভিশন অনুষ্ঠান ও তথ্যচিত্র নির্মাতা ছিলেন। জুয়েলের মৃত্যুর খবরের মাঝেই গুলশানের আজাদ মসজিদের সামনে আরেক তারকা শাফিন আহমেদকে শ্রদ্ধা জানাতে শূন্য হৃদয়ে ভিড় করেছিলেন স্বজন, সহকর্মী, ভক্তরা। সেখানে জানাজা শেষে বনানীতে তার দাফন সম্পন্ন হয়। ভারতের কেরালায় 3 দফায় ভূমিধসে বহু লোক হতাহত হয়েছেন। সবশেষ 93 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও নিখোঁজ আছেন অনেকে। রাজ্যের ওয়েলারে এলাকায় প্রবল বৃষ্টিতে 4 ঘন্টার মধ্যে ভূমিধসের ঘটনাগুলো ঘটে। ক্ষতিগ্রস্ত এলাকায় ফায়ার সার্ভিস ও এনডিআরএফ দল মোতায়েন করেছে স্থানীয় সরকার। যোগ দেয় বিমান বাহিনীর হেলিকপ্টার এবং 200-র বেশি সেনা সদস্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিবারকে 2 লাখ এবং আহতদের 50,000 রুপি ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময়ে থাকবেন রাইসা জান্নাত। ধন্যবাদ সাদিয়া। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়ের।